একদিকে নাইকি কোম্পানি, আরেকদিকে অ্যাডিডাস। এই দুইটি কোম্পানির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্পোর্টস ওয়্যার জগতের দুই যোদ্ধাদের কথা। আপনি যদি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ডের কথা বলেন, তবে সবার ওপরে থাকবে এই দুইটি নাম। একদিকে নাইকি ব্র্যান্ড, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ওয়্যার কোম্পানি, অন্যদিকে অ্যাডিডাস, যেটি ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের জন্য কোটি কোটি মানুষের কাছে পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, এই দুইটি ব্র্যান্ডের মধ্যে আসলে কোনটি সেরা? কেউ বলে নাইকি সেরা, আবার কেউ বলে অ্যাডিডাস সেরা। তো চলুন আমরা কম্প্যারিজন করে দেখি সব দিক দিয়ে কোন ব্র্যান্ডটি সেরা, নাইকি নাকি অ্যাডিডাস। তো প্রথমে আমরা এই দুইটি ব্র্যান্ডের শুরুর ইতিহাস সম্পর্কে জেনে আসি। নাইকির গল্পটা শুরু হয়েছিল 1964 সালে আমেরিকার একটি ছোট্ট শহরে। সে সময় ফিল নাইট নামক ব্যক্তি স্বপ্ন দেখতেন এমন একটি জুতা তৈরি করার যা খুবই দ্রুত হবে এবং আরামদায়কভাবে দৌড়াতে সাহায্য করবে। কিন্তু তার শুরুটা ছিল খুবই ছোট, কারণ মাত্র $500 বিনিয়োগ করে শুরু করেছিলেন একটি ছোট্ট কোম্পানি দিয়ে। কিন্তু শুরুতে তারা জাপানিজ কোম্পানির জুতা বিক্রি করে শুরু করেছিলেন। এরপরে দিন যত পার হতে থাকে তাদের বিক্রিও বাড়তে থাকে। এই ছোট্ট শুরু থেকে কেউ কল্পনাই করেনি যে একদিন এই কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড হয়ে উঠবে। অন্যদিকে অ্যাডিডাস কোম্পানির গল্পটা নাইকির থেকেও বেশি অদ্ভুত। এই গল্পের শুরুটা হয়েছিল জার্মানিতে। 1924 সালের দিকে অ্যাডলফ ড্যাসলার এবং রুডলফ ড্যাসলার এই দুই ভাই মিলে একটি জুতার কারখানা তৈরি করেছিলেন। শুরুতে দুই ভাই একসাথে কাজ করতেন, কিন্তু তারপর ঘটে যায় একটি অবিশ্বাস্য ঘটনা। দুই ভাইয়ের মধ্যে শুরু হয় এমন এক দ্বন্দ্ব যা আর কখনোই মেটেনি। তারপর 1948 সালের দিকে দুই ভাই আলাদা হয়ে যায়। অ্যাডলফ ড্যাসলার তার নিজের নামের প্রথম অংশ অ্যাডি এবং শেষ নামের অংশ ডাস মিলিয়ে তৈরি করলেন অ্যাডিডাস। অন্যদিকে রুডলফ ড্যাসলার তৈরি করেন পুমা, এবং সেই থেকে শুরু হলো স্পোর্টস ওয়্যারের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিযোগিতা। দুই ভাইয়ের সেই দ্বন্দ্ব শুধু দুটি কোম্পানি তৈরি করেনি, সেই দ্বন্দ্ব জার্মানির দুইটি শহরকেও ভাগ করে দিয়েছিল। শহরের এক পাশের মানুষ অ্যাডিডাস পরত, আরেক পাশের মানুষ পুমা। এবার জানবো এই দুই ব্র্যান্ডের লিডারশিপ সম্পর্কে। প্রথমে নাইকের নেতৃত্বের কথা বলতে গেলে সবার আগে আসে একটি নাম, তিনি হলেন ফিল নাইট, যিনি শুধু একজন বিজনেসম্যান ছিলেন না, তিনি ছিলেন একজন ড্রিমার, যিনি স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেন। ফিল নাইটের সবচেয়ে বড় গুণ ছিল তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে চিনতে পারতেন। 1984 সালের দিকে সবাই মাইকেল জর্ডানকে শুধু একজন তরুণ বাস্কেটবল খেলোয়াড় হিসেবে দেখেছিল, কিন্তু ফিল নাইট তাকে নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসিডার বানিয়ে ফেলেন এবং সেই সিদ্ধান্তই নাইকির ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। সে সময় এয়ার জর্ডান জুতা বাজারে আসার পর নাইকি কোম্পানি রাতারাতি শুধু একটি স্পোর্টস কোম্পানি থেকে পরিণত হয় একটি বিশাল কোম্পানিতে। অন্যদিকে অ্যাডিডাসের নেতৃত্বের গল্পটাও সম্পূর্ণ আলাদা। অ্যাডিডাসের প্রতিষ্ঠাতা অ্যাডলফ ড্যাসলার ছিলেন একজন নিখুঁত জুতা প্রস্তুতকারক, যিনি বিশ্বাস করতেন যে একটি ভালো জুতা একজন খেলোয়াড়ের জীবন বদলে দিতে পারে। তার এই বিশ্বাসই অ্যাডিডাসকে পরিণত করেছিল বিশ্বের সেরা স্পোর্টস জুতার ব্র্যান্ডে। অ্যাডলফ ড্যাসলারের মৃত্যুর পর তার ছেলে হর্স্ট ড্যাসলার কোম্পানির দায়িত্ব নেন এবং তার নেতৃত্বেই অ্যাডিডাস ফিফা এবং অলিম্পিক্সের সাথে বিশাল স্পন্সরশিপ চুক্তি করে। কিন্তু অ্যাডিডাসের সবচেয়ে বড় সংকট আসে 1990-এর দশকে, যখন নাইকি দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকে। তখন অ্যাডিডাস কোম্পানির হাল ধরলেন রবার্ট লুই ড্রেফাস, যিনি কোম্পানিকে সম্পূর্ণ নতুনভাবে সাজিয়েছিলেন। তারপর আসেন হারবার্ট হাইনার, যার নেতৃত্বে অ্যাডিডাস কোম্পানি আবার ঘুরে দাঁড়ায়। তবে বর্তমানে অ্যাডিডাসের সিইও হলেন ভিয়ন গোল্ডেন, যিনি অ্যাডিডাস কোম্পানিকে আবার তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এবার জানবো এই দুই ব্র্যান্ডের বিজনেস মডেল সম্পর্কে। নাইকি কোম্পানির বিজনেস মডেল বুঝতে হলে একটা কথা মাথায় রাখতে হবে, নাইকি আসলে কোনো জুতা তৈরি করে না। হ্যাঁ, সত্যি তাই, নাইকির নিজের কোনো কারখানা নেই, কারণ তারা মূলত জুতা ডিজাইন করে, মার্কেটিং করে এবং বিক্রি করে। আর উৎপাদনের কাজটা করে ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর কারখানাগুলোতে। এই বিজনেস মডেলকে বলা হয় অ্যাসেট লাইট মডেল, মানে নিজে কম সম্পদ রাখো
কিন্তু আয়করও সবথেকে বেশি। নাইকির আসল শক্তি হলো তার ব্র্যান্ড। নাইকির আরেকটি বিশাল শক্তি হলো তার ডিরেক্ট টু কনজিউমার কৌশলে। নাইকি তাদের নিজস্ব স্টোর এবং ওয়েবসাইট থেকে সরাসরি গ্রাহকদের পণ্য বিক্রি করে। অন্যদিকে অ্যাডিডাসের বিজনেস মডেল সম্পূর্ণ আলাদা। অ্যাডিডাসের সম্পূর্ণ দর্শন হলো পারফরমেন্স এবং স্টাইল একসাথে। মানে অ্যাডিডাস শুধু খেলোয়াড়দের জন্য জুতা বানায় না, তারা এমন পণ্য বানায় যা মাঠেও পরা যায় আবার রাস্তাতেও পরা যায়। এ কারণেই অ্যাডিডাসের পণ্য শুধু খেলোয়াড়দের মধ্যে নয়, ফ্যাশন সচেতন মানুষদের মধ্যেও সমানভাবে জনপ্রিয়। অ্যাডিডাসের সবচেয়ে বড় ব্যবসায়িক কৌশল হলো স্পোর্টস স্পন্সরশিপ। ফিফা, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এবং এনবিএর মতো পৃথিবীর বড় বড় স্পোর্টস টুর্নামেন্টে অ্যাডিডাসের উপস্থিতি সবসময় থাকে। বিশ্বকাপের অফিসিয়াল বল অ্যাডিডাস তৈরি করে এবং এই একটি চুক্তি অ্যাডিডাসকে বিশ্বকাপের সময় কোটি কোটি ডলারের বিজ্ঞাপন এনে দেয়। এবার জানবো এই দুইটি ব্র্যান্ডের রেভিনিউ সম্পর্কে। নাইকির রেভিনিউয়ের কথা বলতে গেলে নাইকির বার্ষিক রেভিনিউ প্রায় 51 বিলিয়ন ডলার। এই সংখ্যাটা এতটাই বিশাল যে পৃথিবীর অনেক দেশের জিডিপি থেকেও বেশি। স্টক মার্কেটে নাইকির মোট মূল্য প্রায় 150 বিলিয়ন ডলারেরও বেশি, যা একটি স্পোর্টস ওয়্যার কোম্পানির জন্য অকল্পনীয়। কিন্তু নাইকির রেভিনিউয়ের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তাদের প্রফিট মার্জিন। যেমন একটি নাইকি জুতা তৈরি করতে খরচ হয় মাত্র 20 থেকে 30 ডলার, কিন্তু সেটা বাজারে বিক্রি হয় 150 থেকে 200 ডলারে, মানে কিছুটা আইফোনের মতো। এই বিশাল পার্থক্যই নাইকির সবচেয়ে বড় আর্থিক শক্তি। অন্যদিকে অ্যাডিডাসের রেভিনিউয়ের গল্পটা নাইকির তুলনাতে একটু আলাদা। অ্যাডিডাস প্রতি বছর প্রায় 25 বিলিয়ন ডলার রেভিনিউ আয় করে, যা নাইকির প্রায় অর্ধেক। কিন্তু এই সংখ্যা দিয়ে অ্যাডিডাসকে ছোট করা ঠিক হবে না, কারণ 25 বিলিয়ন ডলার রেভিনিউ বিশ্বের যে কোনো মানদণ্ডেই বিশাল। তাছাড়া অ্যাডিডাসের সবচেয়ে বড় আর্থিক শক্তি হলো তার স্পোর্টস স্পন্সরশিপ থেকে আসা ইনডাইরেক্ট রেভিনিউয়ে। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল সাপ্লায়ার হিসেবে অ্যাডিডাস যে পরিমাণ বিনামূল্যে প্রচার পায় তার আর্থিক মূল্য কোটি কোটি ডলার। সব মিলিয়ে নাইকি রেভিনিউর দিক থেকে অনেক এগিয়ে থাকলেও অ্যাডিডাস এখনও বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় স্পোর্টস ওয়্যার কোম্পানি হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। এবার জানবো এই দুইটি ব্র্যান্ডের গ্লোবাল মার্কেট সম্পর্কে। নাইকির গ্লোবাল মার্কেট শেয়ারের কথা বলতে গেলে একটা বিষয় পরিষ্কার করা দরকার, নাইকি বিশ্বের স্পোর্টস ওয়্যার বাজারে এতটাই আধিপত্য বিস্তার করেছে যে প্রতিযোগীরা সবসময় তার পেছনে পড়ে থাকে। পুরো বিশ্বের স্পোর্টস ওয়্যার বাজারে নাইকির মার্কেট শেয়ার প্রায় 30%, মানে পৃথিবীতে প্রতি 100টি স্পোর্টস পণ্য বিক্রি হলে তার মধ্যে 30টি নাইকি কোম্পানির। আর আমেরিকায় যত বাস্কেটবল জুতা বিক্রি হয় তার মধ্যে 70টি বিক্রি হয় নাইকি কোম্পানির জুতা। নাইকির এই বিশাল মার্কেট শেয়ারের পেছনে আরও একটি বড় কারণ হলো মাইকেল জর্ডান থেকে শুরু করে লিব্রন জেমস, ক্রিস্টিয়ানো রোনালদো বা সেরিনা উইলিয়ামসের মতো বড় খেলোয়াড়রা নাইকির প্রোডাক্ট ব্যবহার করে থাকে। অন্যদিকে অ্যাডিডাসের গ্লোবাল মার্কেট শেয়ারের গল্পটা নাইকির তুলনায় একটু পিছিয়ে, কিন্তু তবুও অনেক শক্তিশালী। বিশ্বের স্পোর্টস ওয়্যার বাজারে অ্যাডিডাসের মার্কেট শেয়ার প্রায় 15 থেকে 18%, যা নাইকির প্রায় অর্ধেক। কিন্তু ইউরোপ মহাদেশে অ্যাডিডাসের চিত্রটা সম্পূর্ণ আলাদা। সেখানে অ্যাডিডাস নাইকির থেকেও অনেক জনপ্রিয়। বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং স্পেনের মতো দেশে অ্যাডিডাসের আধিপত্য নাইকিকেও হার মানাবে। ফুটবল জুতার বাজারে অ্যাডিডাস নাইকির সবচেয়ে কাছের প্রতিযোগী, কারণ পৃথিবীর বেশিরভাগ শীর্ষ ফুটবলার অ্যাডিডাস কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে। যেমন লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ, জুড বেলিংহাম, এই তারকারা অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। সব মিলিয়ে নাইকি বিশ্বব্যাপী মার্কেট শেয়ারে এগিয়ে, কিন্তু ইউরোপ এবং ফুটবলের দুনিয়াতে অ্যাডিডাস এখনও নাইকির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনি কোন দলে, নাইকি নাকি অ্যাডিডাস? উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।